নমস্কার। আপনারা ধারাবাহিকভাবে শুনছেন শ্রী রামকৃষ্ণ কথকতা। তাঁর অনন্ত লীলা শুরু করেছিলাম ঠাকুরের জন্মলীলা দিয়ে। সেটি ছিল প্রথম পর্ব। আপনাদের ভালোবাসায় এবং মঙ্গলময় ঠাকুরের অমৃতলীলার আকর্ষণে অনেকটা পথ পেরিয়ে এসেছি। এবারের পর্বে নিবেদন করতে চলেছি আরও কিছু নতুন প্রসঙ্গ। অতএব এবার দেরি না করে শুরু করি। আজকের পর্বে থাকছে লাটু মহারাজের কথা। তাঁর আদি নাম ছিল রাক্তুরাম। ছাপড়া জেলার কোনো এক গণ্ডগ্রামে জন্ম। খুব ছেলেবেলাতেই বাপমা মরে গিয়েছে। আছে খুড়োর সংসারে। খুড়োর ছেলেপিলে নেই। রাক্তুরামকে সহজেই সে টেনে নিল বুকের মধ্যে, কিন্তু রাক্তুরামের জন্য নিভৃত পক্ষিণীর নয়। ঝড়ের আকাশে তার নিমন্ত্রণ। কোনো এক সমুদ্রগামী জাহাজের মাছ তুলে এসে সে বসবে, এটাই নির্ধারিত। রাক্তুরাম রাখালি করে, গোঠে মাঠে ঘুরে বেড়ায়, প্রকৃতির পাঠশালায় পড়ে। খোলা মাঠ তার বই, আকাশ আর মেঘ তার স্লেট পেন্সিল, বৃষ্টি তার ধারাপাত, ঘরের পশু আর বনের পাখি তার সহপাঠী। আর গুরু কে জানে। থেকে থেকে গান করে রাক্তুরাম, মনুয়া রে সীতারাম ভজন কর লিজিয়ে। মহাজনের খপ্পরে পড়েছে চাচাজি। ঋণের দায় নিলেম হয়ে গেল জমি জমা। রাক্তুরামকে নিয়ে চাচাজি পথে বসল। ভাগ্যের সন্ধানে তারা দুজনে এলো কলকাতায়। কিন্তু ইটের পর ইট, এখানে শুধু মানুষ কীটের বাসা। কোথাও স্নেহ নেই, কোমলতা নেই। অতিথিকে ওখানে ভিক্ষুক মনে করে, আর ভিক্ষুককে মনে করে চোর। দেশের লোক কাউকে পাওয়া যায় কিনা এখানে ওখানে খুঁজতে লাগলো চাচাজি। অবশেষে পাওয়া গেল ফুলচাঁদকে। ফুলচাঁদ মেডিকেল কলেজে রামদত্তের আড়দালি। সে বলল, আমার কাছে রেখে যা, দেখি বাবুকে বলে কয়ে যদি রাজি করাতে পারি। সব কাজ করে দেবে। খুব বাধ্য ছেলে রাক্তুরাম। খুড়ো মিনতি করে বলল। দেখেই কেমন যেন পছন্দ হয়ে গেল রামদত্তের। বেশ উজ্জ্বল চোখ দুটো ছেলেটার, মুখে একটা অকাপট্যের ভাব, শরীরে কাঠিন্যের লাবণ্য। কাজ আর কি, বাজার করা, মেয়েদের বেড়াতে নিয়ে যাওয়া, মায়েদের ফরমাস খাটা, আর অফিসে রামদত্তের টিফিন নিয়ে আসা। কি পারবি তো? কিন্তু একটা কথা, তোর অত বড় নাম আমি বলতে পারবো না। ছোট করে বলবো লালটু। কি রাজি তো? লালটু থেকে লাটু। ঠাকুর ডাকেন লেটো বলে। কুস্তি করে লাটু। আশ্চর্য, তাতে পাড়ার গৃহস্থদের আপত্তি। চাকর আবার কুস্তি করবে কি? কুস্তিগির চাকর হলে তো সর্বনাশ। রামদত্তের কাছে নালিশ করে কেউ কেউ। এতে নালিশ করবার কি আছে? শেষকালে বললেন রামদত্ত, কুস্তি করা তো ভালো। কুস্তি করে কাম কমে যায়, আপনা আপনি বীর্য রক্ষা হয়। নিজেরা যেমন দুর্বল, চাকরি তেমনি দুর্বল হোক, সেটাই খুঁজে। কিন্তু তবু নিবৃত্ত হয় না পড়শিরা। একজন এসে বললে, বাজারের পয়সা চুরি করে লাটু। রামদত্ত হাঁক দিল, হ্যাঁ রে ছোঁড়া, ক পয়সা চুরি করেছিস বাজার থেকে? রুখে দাঁড়ালো লাটু। প্রতিবাদের ভঙ্গিতে ফুটে উঠল পালোয়ানের ভাব। জ্বলে উঠল প্রস্ফুট দুই চোখ। আধা হিন্দি তোতলামি মিশিয়ে বললে, জানবেন বাবু, আমি নৌকর আছে, চোর না আছে। এই তো কথার মতো কথা। জীবলোকে যত দীপ্তি আছে, সবার চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে সত্যদীপ্তি। রামকৃষ্ণের থেকে দীক্ষা নিয়ে রামদত্ত যখন ঈশ্বর মদে মাতোয়ারা, সে মদের ছিটে ফোঁটা পড়ছে এসে সংসারে। যিনি সর্বমন্ত্র প্রণেতা, তাঁরই বাণীবিন্দুর বর্ষণ। রামের উদ্দীপনায় বাড়ির সবাই কম বেশি উৎসাহিত হচ্ছে, কিন্তু এক একটা কথা লাটুর মনে নেশা ধরিয়ে দিচ্ছে। কথার মানে সে ভালো বোঝে না, কিন্তু একটি ইশারা মনের মধ্যে কেবল কেঁদে কেঁদে বেড়ায়। একটা ভ্রমর যেন গুনগুনিয়ে উড়ে বেড়াচ্ছে। তার মনের মধ্যে যে ফুলটি ফুটি ফুটি করছে, তার মধু খেতে। ভগবান মন দেখেন,
কে কি কাজে আছে, কে কোথায় পড়ে আছে তা দেখেন না। কথাটা বাজলো একটা আশ্বাসের মতো, পথহারা প্রান্তরে আলো জ্বালা আশ্রমের মতো। নির্জনে বসে কাঁদতে হয় তাঁর জন্যে, তবে তো তার দয়া হবে। দুপুরবেলায় গায়ে কম্বল চাপা দিয়ে শুয়ে আছে লাটু। মাঝে মাঝে বাঁ হাত দিয়ে চোখ মুছছে, পাশ ফিরছে খানিক বাদে, আবার চোখ মুছছে ডান হাত দিয়ে। কাকার জন্যে মন কেমন করছে রে লাটু? রামবাবুর স্ত্রী জিজ্ঞেস করলেন কাছে এসে। তাঁর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল লাটু। কার জন্যে কাঁদছি তা কি আমি জানি? কেউ কি তা জানি? এক রোববার রামদত্ত চলেছে দক্ষিণেশ্বরে। লাটু এসে তার সঙ্গ নিল, বললে, আমাকে নিয়ে চলুন। সে কি, তুই কোথায় যাবি? যার কথা আপনি বলেন সে পরমহংসকে আমি দেখবে। কেমন মায়া হলো রামদত্তের। সঙ্গে করে নিয়ে গেল লাটুকে। গোলগাল বেটে খেটে জোয়ান চেহারার চাকর। চাকর বলে ঘরে ঢুকতে সাহস নেই। রামকৃষ্ণের ঘরের সামনে পশ্চিমের বারান্দায় দাঁড়িয়ে আছে, চুপ করে দাঁড়িয়ে আছে, কিন্তু হাত জোড়। রামদত্ত ঘরে ঢুকে রামকৃষ্ণকে দেখতে পেল না। বাইরে থেকে রামকৃষ্ণ তখন আসছে নিজের ঘরের দিকে। বারান্দায় লাটুর সঙ্গে দেখা। তুই কে রে? তুই কোত্থেকে এলি? তোকে এখানে কে আনলো? রামকৃষ্ণকে দেখেই ঘর থেকে বেরিয়ে এসেছে রামদত্ত। এ ছেলেটাকে বুঝি তুমি সঙ্গে করে এনেছ? হ্যাঁ গো। একে কোথায় পেলে? এ যে সাধুর লক্ষণ। রামদত্তের দেখা দেখি লাটুও প্রণাম করলে রামকৃষ্ণকে। বুঝলে চোখের সামনে এসেই নয়নাতীত। কিন্তু ঘরে ঢুকেও বসছে না সবাইয়ের মতো, হাত জোর করে দাঁড়িয়ে আছে ঈষণ্নত হয়ে, যেন রামের কাছে হনুমান। বস না রে, বস, হুকুম করল রামকৃষ্ণ। তখন লাটু এক পাশে বসল জড়সড় হয়ে। যারা নিত্যসিদ্ধ তারা যেন পাথর চাপা ফোয়ারা। জন্মে জন্মে তাদের জ্ঞান ও চৈতন্য হয়েই আছে। এখানে সেখানে ওস্কাতে ওস্কাতে যেই চাপটা সরিয়ে দিল মিস্ত্রি, অমনি অমনি ফোয়ারার মুখ থেকে ফরফর করে জল বেরোতে লাগলো। এই বলে রামকৃষ্ণ হঠাৎ ছুঁয়ে দিল লাটুকে। লাটুর গায়ের লোম খাড়া হয়ে উঠল, ঠোঁট দুটো কাঁপতে লাগলো ঘন ঘন, আর দেখতে দেখতে দু চোখ ফেটে উতলে উঠল কান্না। সকলে হতবাক। 1 ঘন্টার বেশি হয়ে গেল, কিন্তু কান্না আর থামে না লাটুর। ছেলেটা কি এমনি সারাক্ষণ কাঁদবে নাকি? হ্যাঁ, ব্যস্ত হলো রামদত্ত। রামকৃষ্ণ আবার স্পর্শ করল লাটুকে। কান্না থেমে গেল তৎক্ষণাৎ। যে হাতে কাঁদাও সেই হাতেই আবার মুছে দাও কান্না। খেলার আরম্ভে যেমনি তুমি, খেলা ভাঙার বেলায়ও তুমি। বাড়ি ফিরে এসে কেমন আনমনা হয়ে রইল লাটু। কাজকর্মে উৎসাহ নেই, মন যেন দেশান্তরী হয়েছে। দেহ যন্ত্রটা ঠিক ঠিক চলছে বটে, কিন্তু যন্ত্রের মধ্যে থেকেও যে যন্ত্র নয়, সেই মনটিরই এখন যন্ত্রণা। পরের রবিবার দক্ষিণেশ্বরে কিছু ফল মিষ্টি পাঠাবার কথা উঠল, কিন্তু কে নিয়ে যাবে বয়ে? রামদত্তের কোথায় কি কাজ পড়েছে, সে যেতে পারবে না। মনমরা হয়ে বসেছিল লাটু। ঝটকা মেরে লাফিয়ে উঠল, আমি যাবে, আমাকে দিন, আমি সব উখানকে নিয়ে যাবে। ঠিক পহচান লিবে আমাকে, ঠিক পহচান লিবে। তাই গেল লাটু। দীর্ঘ পথ একটা বাঁশির সুরের মতো বাজতে লাগলো। এতদিন গোষ্ঠে ফিরেছে লাটু, আজ চলল গোকুলে। দূর থেকে দেখা যাচ্ছে রামকৃষ্ণকে, বাগানে দাঁড়িয়ে আছে। বেলা প্রায় 11টা। দেখেই দৌড় লাগালো লাটু। এক ছুটে হাজির হলো পায়ের কাছে, লুটিয়ে পড়ে প্রণাম করলে। কিরে, এসেছিস? এসেছিস? আজ এখানে থাক। হ্যাঁ, আজ এখানে থাক। শুধু আজ নয়, বরাবরই খানকে থাকবে। আমি আর নকরি করবে না, আপনার কাম করবে। রামকৃষ্ণ হাসলো, বললে, তুই এখানে থাকবি আর আমার রামের সংসার কে দেখবে? হ্যাঁ, রামের সংসার যে আমারই সংসার রে। এই বলে রামকৃষ্ণ তাকে বুঝিয়ে দিল কি করে চাকরি করতে হয় মনিবের বাড়িতে, কি করে কর্ম করতে হয় সংসারে। মনিবের বাড়িতে থাকবি আর মন পড়ে থাকবে
দেশের বাড়িতে মনিবের ছেলেদের আমার রাম আমার হরি এইসব বলবি, কিন্তু মনে 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 ঠিক জানবি ওরা তোর কেউ নয়, ওরা তোর কেউ নয়। কিন্তু কিন্তু এখন কোন ধরনের প্রসাদ নিবি তুই? কালীবাড়ির আমিষ প্রসাদ নিতে কুণ্ঠা ছিল লাটুর। রামকৃষ্ণ তা বুঝতে পেরেছে। বললে, ওরে, মা কালীর আমিষ ভোগ হয় আর বিষ্ণু মন্দিরে হয় নিরামিষ, সব গঙ্গা জলের রান্না। প্রসাদে কোনো দোষ নেই, প্রসাদে কোনো দোষ নেই। আমি অত শত কি জানি? লাটু শুধু জানে কোথায় তার আসল প্রসাদ। আপনি যা পাবেন হামনে তাই খাওয়া করবে। আমি তো আপনার প্রসাদ পাবে, বাকি আর কিছু পাবে না। রামলালের দিকে তাকিয়ে রামকৃষ্ণ বললে, শালা কেমন চালাক দেখেছিস? হ্যাঁ, আমি যা পাবো শালা তাতেই ভাগ বসাতে চায়। বাচ্চা সচ্চা হ্যায়। সারা বেলা কাটিয়ে দিল লাটু। বুঝিয়ে সুঝিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দিল রামকৃষ্ণ। যাবার সময় বলে দিল, দেখিস বাবু, এখানে আসবার জন্যে যেন মনিবের কাজে ফাঁকি দিসনি। রাম তোর আশ্রয়দাতা, তার যদি কাজ না করবি তাহলে নেমো খারামই হবে। খবরদার, নেমো খারাম হবি না। যখন সময় হবে তখন আমি তোকে এখানে ডেকে নেব, ঠিক আছে? তখন আমি তোকে ডেকে নেব। এতক্ষণ শুনলেন শ্রীরামকৃষ্ণ কথকথা। আপনারা এতক্ষণ শুনছিলেন লাটু মহারাজের কথা। আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং শ্রীরামকৃষ্ণ অনুরাগী ভক্তদের কাছে পাঠিয়ে দেবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের বাণী, উপদেশ এবং অমৃত কথার ধারা আরও বেশি বেশি করে মানুষের মধ্যে প্রবাহিত হোক, এই কামনা নিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ, নমস্কার। জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ।